নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আজ থেকে আমি আপনাদের পড়ে শোনাব শ্রী মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ংসিদ্ধা। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। কনকাঞ্জলি দিয়ে সুসজ্জিত বধূ বরের সঙ্গে বাইরে আসতেই হরিনারায়ণবাবু বৈবাহিককে উদ্দেশ্য করে বললেন, পাকা দেখার দিনটিতে চণ্ডীমার কাছে বাকবন্দি হয়ে আছি। বিদ্যা মন্দির দেখিয়ে যদি ওকে খুশি করতে পারি তবেই না আমার নিষ্কৃতি। কাজেই এই সঙ্গে এই বাড়ির সকলকেই ওখানে পায়ের ধুলো দিতে হবে। মিছিলে এজন্যে পালকির বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কন্যাপক্ষ থেকে এই সম্বন্ধে আপত্তি উঠলেও শেষ পর্যন্ত টিকল না। হরিনারায়ণবাবু বললেন, আমরা তো আর কন্যাপক্ষকে সরাসরি বাসুলিতে জোর করে ধরে নিয়ে যাচ্ছি না। তাদেরই মেয়ের মন্দির প্রতিষ্ঠা দেখে তারা ফিরে আসবেন, এতে আর বাধা কি? অগত্যা কোনো বাধাই আর রইল না। কন্যাপক্ষের পুরুষরা সুসজ্জিত শকটে উঠলেন, মহিলারা মূল্যবান কিংখাপের আস্তরণমণ্ডিত শিবিকার ভেতরে ঢুকলেন। কেবল চণ্ডীর মা বাড়িতে রয়ে গেলেন। মেয়ের হাতের কনকাঞ্জলি নিয়ে মেয়ের মা আর পিছনের দিকে না তাকিয়েই চলে যান। এটাই প্রথা। পদ্ধতির কথা বুঝে বৈবাহিক তাকে আর পীড়াপিড়ি করলেন না। এদিকে যেমন বিয়ের সমারোহ চলছিল, বারোয়ারি তলায় বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজনও তেমনি ঘটা করে সম্পন্ন হচ্ছিল। বিয়ের বাসরের থেকে এখানেই গ্রামবাসীদের বেশি আগ্রহ। একটি পক্ষের মধ্যেই পোড়ো জমির ওপর একখানা ইমারত খাড়া করে তোলা গ্রাম অঞ্চলে কতটা সম্ভবপর, হরিনারায়ণ গাঙ্গুলি নির্দিষ্ট দিনটির মধ্যে কিভাবে তার পণ রক্ষা করবেন, এই অদ্ভুত খেয়ালি মানুষটির যে সকল দুঃসাধ্য কাজ হেলায় সমাধা করার গল্প তারা এ পর্যন্ত শুধু কানেই শুনেছে, এখন সত্যিই তা প্রত্যক্ষ করে চোখ কানের বিবাদ মেটাতে পারবে কিনা এসব কথাই প্রধান আলোচনার বিষয় হয়ে শ্যামাপুর গ্রামখানির সঙ্গে চারপাশের সন্নিহিত আরও 10খানি গ্রামের অধিবাসীদের সচকিত করে তুলেছিল। বারোয়ারি তলার সুবিশাল প্রাঙ্গণের চারিদিকে উঁচু কানাত দিয়ে এমন সন্তর্পণে বেষ্টন করা হয়েছিল যে ভেতরের ইমারতের কাজ কিভাবে সম্পন্ন হচ্ছে সে সম্বন্ধে কিছুমাত্র আভাস পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কাজেই জনসাধারণের কৌতূহল উচ্ছ্বসিত হওয়ারই কথা। স্বদেশী ও বিদেশি বিভিন্ন রকম বাদ্যের আবর্তে সারা গ্রামখানা কেঁপে বিশাল মিছিল বারোয়ারিতলার সামনে আসতেই কয়েকটা বন্দুকের আওয়াজ হলো এবং রঙ্গমঞ্চের জবনিকা যেভাবে হঠাৎ ওপরে উঠে যায় সেই রকম চটপট সেই সুবৃহৎ প্রাঙ্গণের চারদিকের উঁচু কানাতগুলো একসঙ্গে খুলে গেল। পরক্ষণেই সুন্দর অঙ্গন সমন্বিত বিচক্ষণ শিল্পীর পরিকল্পিত সদ্য সম্পন্ন মনোরম বিদ্যালয়ের নির্মাণ পারিপাট্য সকল কৌতূহলী চোখকেই চমৎকৃত করে দিল। 2 সপ্তাহ আগেও যে পতিত জমিটির ওপর গ্রামের গরু বাছুর চড়ে বেড়াতো, সেখানে আজ আরব্য রজনীর উপাখ্যানের মতো এক আশ্চর্য অট্টালিকা যেন জাদুমন্ত্রের প্রভাবে মাথা তুলে দাঁড়িয়েছে। অঙ্গনের সামনেই বিদ্যা মন্দিরের প্রশস্ত সিঁড়ি, তার দুধারে 2 সুদীর্ঘ চাতাল অট্টালিকার দুদিক পর্যন্ত বিস্তৃত। সিঁড়ির ওপরেই ভেলভেটের একখানা সুবৃহৎ পর্দা দৃশ্যপটের মতো পড়েছিল। কার্নিশের নিচেই বড় বড় হরফে লেখা হয়েছে, মা চণ্ডীর বিদ্যা মন্দির। দেউড়ির সামনে এসে মিছিল থামতেই হরিনারায়ণবাবু এগিয়ে গিয়ে বর বউ ও কন্যাপক্ষের সঙ্গে সিঁড়ি অতিক্রম করে পর্দার সামনে এসে দাঁড়ালেন। কৌতূহলী জনতায় বিশাল অঙ্গন তখন ভরে গিয়েছে। হরিনারায়ণবাবু বউয়ের দিকে চেয়ে হাসি মুখে বললেন,
তোমার হাতের পরশ না পেলে এ পর্দা তো উঠবে না মা। পর্দাটা তুলে তোমাকেই যে আগে প্রবেশ করতে হবে তোমার মন্দিরে। চণ্ডীর সর্বাঙ্গ দিয়ে তখন যেন একটা অপূর্ব শিহরণ উঠেছে। কোনো দিকে না তাকিয়ে সে তার হাতের কাজললতাটা প্রথমে কোমরে গুজে রাখল, তারপর সবল দুটো হাত দিয়ে সেই বিশাল পর্দাটা গোটাতে আরম্ভ করল। হরিনারায়ণবাবু হেসে বললেন, মা আমার কিছুতে পিছোতে চান না, নিজেই হাত লাগিয়েছেন কোনো দিকে না তাকিয়ে। ব্যাস মা, হয়েছে, তোমার স্পর্শটুকুই দরকার ছিল, এবার তুমি ছেড়ে দাও মা। পুলির সাহায্যে সেই পর্দাটা ওপরে টেনে তোলার যথোচিত ব্যবস্থাই ছিল। পরক্ষণেই ক্ষিপ্র গতিতে সেটা ওপরের দিকে উঠে যেতেই বিদ্যা মন্দিরের সুসজ্জিত সুবৃহৎ হলঘরখানি সবার চোখের ওপর প্রকাশ হয়ে পড়ল। ইমারতের সংখ্যা এ অঞ্চলে নিতান্ত অল্প না হলেও এই ধরনের প্রশস্ত দরদালানযুক্ত পরিচ্ছন্ন অট্টালিকা সম্পূর্ণ অভিনব। দালানখানি ফুল পাতা ও নানা রকম ছবিতে সুসজ্জিত। তার তিন দিকে তিনখানি করে বড় বড় ঘর, প্রত্যেক ঘরেই পালিশ করা সারি সারি সুশ্রী বেঞ্চ, পুরোভাগে টেবিল ও শিক্ষয়িত্রীর চেয়ার, দেওয়ালে কালো রঙের বোর্ড ও ভারতবর্ষের মানচিত্র টাঙানো। হলে ঢুকতেই দুপাশের দুখানা ঘর অন্য প্রকারে সাজানো। একখানা ঘরে অফিসের যাবতীয় সাজ সরঞ্জাম, বড় বড় দুটো আলমারির মধ্যে খাতা কাগজ পেন্সিল দোয়াত কালি কলম, নানা দেশের নানা রকম মানচিত্র, রাশি রাশি স্লেট, প্রাথমিক শিক্ষায় অপরিহার্য বিদ্যাসাগরের প্রথম ও দ্বিতীয় ভাগ, ধারাপাত, শুভঙ্করী, চাণক্য শ্লোক। ঘরের একপাশে অনেকগুলো চরকা, প্রচুর তুলো প্রভৃতি। অপর পাশের ঘরখানির দরজা ও জানলা কটা বাদ দিলে সব জায়গা আলমারিতে ভরা। তবে আলমারিগুলো ঘরের দেওয়ালগুলো ভরিয়ে তুললেও তাদের গহ্বরগুলো তখনও বইতে ভরে ওঠেনি। চণ্ডীকে এগিয়ে দিয়ে সবাই হলে প্রবেশ করলেন। হরিনারায়ণবাবু ধীরে ধীরে বৌমার অনুগমন করতে করতে বললেন, বুঝতেই পেরেছ মা, তোমার এই স্কুলটির নামকরণ হয়েছে মা চণ্ডীর বিদ্যা মন্দির। কেমন মা, ঠিক নাম হয়নি? চণ্ডীর মুখখানা তখন পরিতৃপ্তির আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে। বৃদ্ধ তা লক্ষ্য করে বললেন, দেখো মা, মানুষ লোকের দৃষ্টিতে যত হেয় দুর্বল বা অসহায় হোক না কেন, তার নাম যদি হয় সবল আর নির্মল, তাহলে সেখান থেকে যে প্রার্থনা ওঠে ভগবানের উদ্দেশ্যে, তা কখনো ব্যর্থ হতে পারে না। তারই প্রেরণায় তখন উপযুক্ত লোক ছুটে আসে তার সেই কাজটুকু উদ্ধার করে দিতে। নিজের স্বার্থের দিকে চেয়ে তো তুমি তার দরজায় প্রার্থনা পাঠাওনি মা। দেশের দুঃখ মোচনের জন্য, দশের কল্যাণের কথা ভেবে তোমার কোমল হৃদয় দুলে উঠেছিল, দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। ভগবান কি স্থির হয়ে থাকতে পারেন মা? এই যে পাঠশালা প্রতিষ্ঠা, এর মূলে তোমারই মনের গভীর সাধনা। তুমি যে মা স্বয়ং সিদ্ধা। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই চণ্ডী নানা সূত্রে সর্বময়ী রানী মাধুরী দেবীর মনে দারুণ বিরাগ সৃষ্টি করে বসল। বিয়ের রাত্রে বাসরে নির্বোধ স্বামীর মুখে তার জীবন পদ্ধতি শুনে চণ্ডী মনে মনে শ্বশুরালয়ে তার কাজের পদ্ধতির একটা খসড়া করে ফেলেছিল। সে বুঝেছিল প্রতিপক্ষদের সঙ্গে যুদ্ধ করার জন্যই বিধাতা তাকে সৃষ্টি করেছেন। শ্যামাপুরে এসে অবধি বরাবরই সে অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলেছে। এজন্য কত নিন্দা কত অনুযোগিনা তাকে শুনতে হয়েছে, কিন্তু সে কোনো দিকেই দৃকপাত করেনি। বাসরে স্বামীর মুখে যে কাহিনী সে শুনেছে, তার সঙ্গে কত বড় বিপদ, কত বিপ্লব, কত সব কলহের সম্ভাবনা যে জড়িয়ে আছে, তা উপলব্ধি করতে চণ্ডীর দেরি হয়নি। স্বামীর যেখানে কোনো সম্মান নেই, কিছুমাত্র আদর নেই, কোনো রকম প্রতিষ্ঠা নেই, গরিবের মেয়ে সে, সেই স্বামীর সহধর্মিণী হয়ে সেখানে চলেছে। কি ব্যবহার পাবে,
তার আত্মমর্যাদার ওপরেও আঘাত আসবে কিনা কে বলতে পারে। এসব ভেবেই চণ্ডী তার সংকল্প আগে থেকেই স্থির করে নিয়ে বাসুলির প্রাসাদে প্রবেশ করেছিল। কিন্তু প্রাসাদের ভেতর রানী মাধুরী দেবীর প্রতাপের শেষ ছিল না। প্রাসাদের কর্তা তার অসংখ্য প্রজা ও সেরেস্তার কর্মচারীদের মুখে হুজুর সম্বোধন শুনেই সন্তুষ্ট থাকতেন। রাজা আখ্যা তিনি পছন্দ করতেন না। কিন্তু খেতাবধারী রাজার মেয়ে মাধুরী দেবী স্বামীর এই ত্যাগটুকুকে খ্যাতি লাভের পথে একটা প্রকাণ্ড ত্রুটি বলে মনে করেছিলেন এবং স্বামীর এই ত্রুটিটুকুর পরিপূরণ করতে তার চেষ্টার ত্রুটি দেখা যায়নি। সংসারের হাল ধরেই তিনি সিদ্ধান্তের সকলকে জানিয়ে দিলেন, বাপের বাড়িতে তিনি ছিলেন রাজকন্যা, এখানে রানী। সুতরাং এক কর্তা ভিন্ন সকলের মুখেই গুঞ্জন উঠল, রানী মা। মায়ের খ্যাতির অংশে ছেলেও বঞ্চিত হল না। রানীর ইচ্ছে অনুসারে ছেলে নিবারণ খোকা রাজা আখ্যা পেল। গোবিন্দের বিবাহ প্রসঙ্গে রানী খুশি হতে পারেননি, তবে তার মনে এইটুকু সান্ত্বনা ছিল যে বউ গরিবের মেয়ে, এখানে এসেই অবাক হয়ে যাবে। ঐশ্বর্য তার দুই চোখ ঝলসিয়ে দেবে। এরকম মেয়েকে দাসীবাদীর মতো পায়ের নিচে রাখতে অসুবিধা হবে না। সুতরাং মনের ভাব গোপন রেখে গোবিন্দের বিয়েতে মুখে তিনি খুবই উৎসাহ দিলেন, আনন্দ প্রকাশ করলেন। তার মধ্যে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে গভীর মর্ম ব্যথাটুকুও সকলকে শুনিয়ে দিলেন। ছেলেটা পাগল বলে একটা জাতা গরিবের মেয়ে আসছে তার বউ হয়ে। মেয়েটারও ঝকমারি, না পারবে ভরসা করে মিশতে, পায়ে পায়ে জড়িয়ে মরবে। ছেলেটারও হবে নাকালের এক শেষ। আশ্রিতা, আত্মীয়া, অনাত্মীয়া, পাচিকা, পরিচারিকা প্রভৃতি বিভিন্ন অবস্থা ও বয়সের মেয়েরাও রানীর দেখা দেখি গরিবের এই মেয়েটির ভাগ্যের কথা ভেবে একটা করে নিঃশ্বাস ফেলতে ভুল করেনি। কিন্তু প্রথম দেখাতেই বউয়ের কুণ্ঠাশূন্য প্রতিভাদৃপ্ত মুখখানা মাধুরী দেবীর দৃঢ় চিত্তে সংশয়ের একটা নিবিড় রেখা টেনে দিল। নববধূ সুলভ অপরিসীম লজ্জা ও আড়ষ্টতার প্রভাব কাটিয়ে সহজ স্বচ্ছন্দভাবেই বউ যখন প্রাসাদের সিংহদ্বারে চতুর্দোলা থেকে নামল, বাসুলি প্রাসাদের বিপুল ঐশ্বর্যের নানা নিদর্শনই সেখানে বিকীর্ণ হচ্ছিল। কিন্তু রানী নিষ্পলক চোখে দেখলেন, গরিবের এই মেয়েটির চোখ দুটি চোখের চমৎকারী ঐশ্বর্যের কোনো দিকেই আকৃষ্ট নয়, বরং তার দৃষ্টিতে যেন দম্ভের একটা ভঙ্গি ও মুখে তারই আভাস পরিস্ফুট। অথচ তার দিক দিয়ে শিষ্টাচারের কোনো অভাবও দেখা গেল না। মাধুরী দেবী বউয়ের পা দুখানির ওপর প্রথা অনুযায়ী হলুদ জল ঢালা মাত্রই বউ তৎক্ষণাৎ নিচু হয়ে তার পায়ের ধুলো মাথায় নিল। তারপর জোড় হাত দুখানি কপালে তুলে স্মিত বদনে সমবেত মহিলাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেই সামনের দিকে বরের পাশে পাশে অসংকোচে এগিয়ে গেল। কাউকেও কোলে তোলার অবসর দিল না। মাধুরী দেবী শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, অন্যদের অলক্ষ্যে অপূর্ব কৌশলে বউ তার জড় প্রকৃতি বরটির পাশে থেকে তাকে চালনা করছে। সেই মুহূর্তেই স্তব্ধ বিস্ময়ে রানী উপলব্ধি করলেন, এ বংশের বধূর অধিকারটুকু পেয়েই যেন এই অদ্ভুত মেয়েটি অতীতের যা কিছু সব মুছে ফেলে মহিমময়ী রানীর মতোই পুরীর ভেতরে চলেছে, রাজ্য তার বুঝে নিতে। মাধুরী দেবীর মনে পড়ল, বউয়ের বয়সে তিনিও ঠিক এইভাবে এই তেজোদৃপ্ত মনোভাব নিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। আত্মীয় পরিজনদের ওপর মাঙ্গলিক অনুষ্ঠানগুলোর ভার দিয়ে নিজের মহল্লায় নির্জন কক্ষে এসে মাধুরী দেবী শয্যার আশ্রয় নিলেন। পরিচারিকারা পেছনে পেছনে ছুটে এসেছিল, তিনি তাদেরকে ফিরিয়ে দিলেন। বালিশের ওপর মুখ চেপে বহুক্ষণ তিনি নির্জীবের মতো পড়ে রইলেন। নিজের অজ্ঞাতেই অবিরল চোখের জলে বালিশ ভিজে যেতে তিনি শিউরে উঠে বসলেন। আঁচল দিয়ে চোখ মুছে
নিজের মনে মনে বললেন, ছি ছি, এ আমার হলো কি? এক রত্তি একটা মেয়েকে আমার প্রতিদ্বন্দ্বিনী ভেবে আমি কেঁদে সারা হচ্ছি। জোর করে নিজের দেহটা টেনে নিয়ে রানী অলিন্দে এসে দাঁড়ালেন, কিন্তু সেখানে উৎসব সজ্জায় সজ্জিত বিশাল পুরীর সৌন্দর্য তার দুই চোখের ওপর যেন দুর্ভেদ্য ধোঁয়ার জাল রচনা করছিল। তখন তার গলার অস্ফুট স্বর প্রশ্নের মতো শোনাল, দোষ কার? এ কি প্রকৃতির প্রতিশোধ? অস্থির পায়ে সুদীর্ঘ অলিন্দে কিছুক্ষণ পায়চারি করার পর আবার রানী স্থির হয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে নিজের আর্তকণ্ঠের পুনরুচ্ছ্বাস, দুর্জয় পণের জন্যই না আমার আজ এই পরাজয়? নিবারণের পাশেই তো আজ এই বউটির দাঁড়াবার কথা। তৎক্ষণাৎ কর্তার মুখের কথা দৈববাণীর মতো তার কানে ঝংকার দিয়ে উঠল। গাধা বোটখানাকে টেনে নিয়ে যাবে বলেই এই স্টিম লঞ্চের ব্যবস্থা। রানীর বুকখানা অমনি উদ্বেলিত হয়ে উঠল। তিনি যেন কল্পনার দৃষ্টিতে দেখতে পেলেন এই তেজিয়ান স্টিম লঞ্চের সাহায্যে গাঙ্গুলি পরিবারের অকর্মণ্য গাধা বোটখানি ধীর মন্থর গতিতে বাসুলির রাজগদি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। শিউরে উঠে দুই হাতের পাতায় মাধুরী দেবী নিজের ম্লান মুখখানি লুকোলেন। পরমুহূর্তেই কানে বাজল নিবারণের নিদারুণ তীক্ষ্ণ স্বর, মা, শুনেছ নতুন বউয়ের আস্পর্ধার কথা? নিজের মর্মব্যথা প্রচ্ছন্ন রেখে চকিতভাবে মা দুই চোখ বিস্ফারিত করে চাইলেন। অপ্রতিহত প্রভাব ছেলের এরকম ব্যথাতুর বিবর্ণ মুখ তিনি কোনো দিনও দেখেননি। তার মুখে কথা জোগাল না, কিন্তু দুই চোখে প্রশ্ন ফুটে উঠল। নিবারণ বলল, দেখাশোনার সময় বাবা নাকি বউকে একগাছা চাবুক দিয়ে বলেছিলেন, এই দিয়ে একটা গাধাকে শায়েস্তা করতে হবে। খেলার আসরে বউ সবার সামনে বলেছে, সেই গাধা আমি, আমাকেই সে খুঁজছিল। মনের ভাব গোপন করে মুখে সকৌতুক হাসির ঝিলিক তুলে মাধুরী দেবী বললেন, আজকের দিনের কথা কি গায়ে মাখতে আছে পাগল? তুই হচ্ছিস দেওর, তাই ঠাট্টা করেছে বউ। নিবারণ কঠিন স্বরে বলল, আমি তো আর ঠাট্টা বুঝি না। ওকে ঠাট্টা বলে না, দিব্যি ঝাঁঝিয়ে ও কথা বলেছে, তেজ দেখিয়েছে। আমিও তোমাকে বলে রাখছি মা, এ তেজ যদি ভাঙতে না পারি আমি খোকা রাজা নই। মাধুরী দেবী স্তব্ধ বিস্ময়ে অবাক হয়ে রইলেন। নিবারণকে ডেকে ফেরাতে বা প্রবোধ দিয়ে বোঝাতে তার মুখে কোনো কথা ফুটল না। রানীর কাছে নিবারণ বউয়ের বিরুদ্ধে একতরফা অভিযোগ করে গেল এবং অভিযুক্তের শাস্তির ব্যবস্থা যে সে নিজের হাতেই করবে এই কথাটুকুও দম্ভের সঙ্গে বলতে দ্বিধা করল না। কিন্তু সেই অপ্রীতিকর প্রসঙ্গে সে নিজেও যে কতখানি অপরাধী এই কথা সে নিজেও যেমন চেপে গেল, প্রত্যক্ষদর্শীর দলও তেমনি খোকা রাজার অপরাধ সম্বন্ধে নিরুত্তরই রইল। যাদের সাহস একটু বেশি ও উচিত বক্তা বলে কিঞ্চিত খ্যাতি আছে, তারা এ প্রসঙ্গে যে নির্ভীক এজাহার দিল তার মর্ম এরকম। গোড়ার দিকে খোকা রাজার কথাগুলো একটু মুখ আলগা গোছের হয়েছিল, কিন্তু তা না হয় হলো। তাই বলে কি টস দেখিয়ে অমন করে কথা বলা বউ মানুষের মুখে সাজে? হাজার হোক, তুই তো বাছা গরিবের ঘরের মেয়ে, তার ওপর বিয়ের কোণে, আর উনি হচ্ছেন ঘরের ছেলে, রাজপুত্তুর। কিন্তু এই অপ্রীতিকর ব্যাপারটির প্রকৃত বিবরণ খানিকটা এরকম। মাঙ্গলিক অনুষ্ঠানগুলো যখন প্রায় শেষ হয়ে এসেছে, সেই সময়ে তরুণী সমাজে চাঞ্চল্য উঠল। বেশ বোঝা গেল সেই জায়গায় এমন কোনো মাতব্বর ব্যক্তির আগমন হয়েছে যার সম্বন্ধে অধিকাংশ মেয়ের মনে লজ্জার শেষ নেই। বিভিন্ন গলা থেকে চাপা সুরের অস্ফুট নির্দেশ, খোকা রাজা, খোকা রাজা। এতক্ষণ যারা ঘোমটা খুলে অসংকোচেই আনন্দ অনুষ্ঠানে যোগ দিয়েছিল, আগন্তুকের নামেই তারা শস্যব্যস্ত হয়ে মাথার কাপড় টেনে তার মধ্যে মুখ লুকোলো। বউ এতক্ষণ মুখ নিচু করে নির্দেশ মতো মাঙ্গলিক অনুষ্ঠানগুলিতে লিপ্ত ছিল। সাপের নাম শুনলে মানুষ যেভাবে চমকে ওঠে, খোকা রাজা নামটা শুনতেই
বউও ঠিক সেই রকম সচকিত ভঙ্গিতে সোজা হয়ে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে চাইল। বিয়ের বাসরে স্বামীর মুখের কথাগুলো তখনও সে ভোলেনি। খোকা রাজা তাহলে পিঠের চামড়া আমার আস্ত রাখবে না, এক একদিন যা মারে। সেই লোকটি আসছে তারই সামনে। ভাবভঙ্গি, গতিবিধি ও সর্বাঙ্গে আভিজাত্যের নানা নিদর্শন নিয়ে সেই সুবৃহৎ হলটির ভিতর দেখা দিল খোকা রাজা নিবারণ। তরুণীদের সংকোচ ভাব ও সহসা ঘোমটা টানা তার দৃষ্টি অতিক্রম করেনি। রুক্ষ স্বরে সে বলল, আমি কি বাঘ যে আমাকে দেখে সবাই ভয়ে জড়সড়? আরও কি বলতে যাচ্ছিল নিবারণ, কিন্তু ঠিক এই সময়ে নতুন বউয়ের দীর্ঘায়ত দুটো চোখের সুতীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে তার বিচিত্র চোখের বিষম সংঘাত হল। বিচিত্র চোখ বলার অর্থ এই যে নিবারণের দুই চোখের তারা বেড়ালের চোখের মতো অপূর্ব বর্ণবৈচিত্র্যময়, এবং এটাই এই সুন্দর সুগঠিত দেহ তরুণ যুবকটির আকৃতিগত একটা বিষম খুঁত অথবা বিশেষত্ব। তাদেরই তালুকের এক সাধারণ প্রজার মেয়ে এ বংশের বউয়ের মর্যাদা নিয়ে এসেছে, কিন্তু বংশের কলঙ্ক বিকৃত মস্তিষ্ক বড় খোকার পাশে বধূটি কেমন খাপ খেয়েছে তা দেখতেই সদম্ভ কৌতূহলে খোকা রাজার এই মহিলা মজলিসে আবির্ভাব হয়েছিল। কিন্তু আসা মাত্রই এইভাবে বউয়ের সঙ্গে তার চোখাচোখি হবে ও বউ সব সংকোচ কাটিয়ে পরিপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকাবে, এটা সে কল্পনাও করেনি। বউয়ের সংকোচশূন্য প্রখর দৃষ্টি, সুন্দর সপ্রতিভ মুখ ও সর্বাঙ্গে অনবদ্য সুষমা নিবারণের মস্তিষ্কের ভিতর কেমন একটা জ্বালা ধরিয়ে দিল। কিছুক্ষণ বউয়ের দিকে বদ্ধ দৃষ্টিতে চেয়ে সহসা বিদ্রূপের সুরে সে বলল, খাসা বউবা গিয়েছে তো আমাদের গবা পাগলা, তবে এটা ঠিক বাঁদরের গলায় মুক্তোর মালার মতোই মানিয়েছে। পরের বাড়ি, অপরিচিত স্থান, চারিদিকে অনাত্মীয়ের সমাবেশ, নিজের অসহায় অবস্থা, সেই মুহূর্তেই চণ্ডী সব ভুলে গেল। যে নিষ্ঠুর মানুষটির কদর্য চিত্র সে মানসপটে কল্পনার তুলিতে এঁকে রেখেছিল, তাকে চাক্ষুষ দেখার জন্যেই তার চোখ দুটো অবাধে বিস্ফারিত হয়ে ওঠে। কিন্তু দৃষ্টি বিনিময়ের সঙ্গে সঙ্গেই যে সেই মানুষটি তাকেও অভদ্রের মতো এরকম আঘাত দেবে, এ ধারণা তার মনে আসেনি। উত্তেজনায় চণ্ডীর সর্বাঙ্গে শিরায় শিরায় তখন রক্ত উষ্ণ হয়ে ছুটেছে। মনের ভিতরের সমস্ত জ্বালাটুকু তার দুটো চোখে তখন দীপ্ত হয়ে উঠেছে। সেই প্রজ্জ্বল্য দৃষ্টি স্বামীর মুখের ওপর স্থাপন করেই সে কিন্তু শিউরে উঠল। দেখল সে মুখ একেবারে নিষ্প্রভ, ছাইয়ের মতো বিবর্ণ। সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। মুখে কোনো কথা নেই, কিন্তু দুটো কাতর চোখের আর্ত দৃষ্টিতে একটা অব্যক্ত আতঙ্ক যেন ফুটে উঠছে। স্বামীর সঙ্গে চোখাচোখি হতেই একটা মর্মভেদী নিঃশ্বাস ফেলে চণ্ডী তার উত্তেজনাদীপ্ত মুখখানা নিচু করল। সেই সঙ্গে আস্তে আস্তে মাথার ওপর অবগুণ্ঠন টেনে দিল। বরবউয়ের কাছেই বসেছিল নিবারণের মামার মেয়ে মৃণালিনী। সপ্তদশী তরুণী, রূপও তার প্রচুর, বেথুনে পড়ে একটা পাশও করেছে। শহরের অভিজাত ঘরের আদব কায়দা পদে পদে সে মেনে চলে। একে তো মৃণালিনী খেতাবধারী রাজার আদরিনী নাতনি, স্বামীও কেউকেটা, নামজাদা ব্যারিস্টারের ছেলে এবং নিজেও ব্যারিস্টার হওয়ার জন্য বিলেতে পড়াশুনো করছে। এ অবস্থায় গ্রামে মহিলা সমাজে সর্বক্ষণই মৃণালিনীর নাক উঁচু করে থাকার কথা। যার তার সঙ্গে সে বড় একটা কথা বলে না। নিজের মর্যাদা দম্ভের সঙ্গে রক্ষা করতে সে সর্বদা সচেতন। রানী মাধুরী দেবী এই ভাতৃকন্যাটিকে অন্তর থেকে ভালোবাসেন। তিনি বলেন, আভিজাত্যের অহংকারটুকুই বড় ঘরের মেয়েদের একটা উঁচু রকমের সৌন্দর্য। বিলেত থেকে স্বামী ফিরে না আসা পর্যন্ত এই সৌন্দর্যময়ী ভাইঝিটিকে রানী সযত্নে নিজের কাছেই রেখেছেন। বউকে সহসা ঘোমটা টানতে দেখে
মৃণালিনী মুখ টিপে হেসে বলল, কথার এমনি খোঁচা দিলে দাদা যে বউ একেবারে লজ্জাবতী লতা। বউয়ের দিকে বাঁকা দৃষ্টিতে চেয়ে নিবারণ বলল, কোথায় ওকে দেব বাহবা ওর সাহস দেখে, কিন্তু উনিও শেষে ওদের দলে ভিড়ে গেলেন। মেপে একটি হাত ঘোমটা, একেবারে কলা বউ। মৃণালিনী নিবারণের কথায় সায় দিয়ে হাসি মুখে বলল, তাই তো, এ যেন গোড়া কেটে আগায় জল ঢালা হলো। সহর্ষে নিবারণ বলল, ঠিক বলেছিস মিনা, অমন করে চোখ মেলে দেখার পর ও লজ্জা এখন আর কাটবে না, ও বাতিল করাই চাই। ঘোমটাখানা তুই খুলে দে আগে। মৃণালিনী নিবারণের কথায় তার দীর্ঘ ঘোমটার প্রান্তভাগ স্পর্শ করতে বউয়ের হাতখানি তার কনুইয়ের ওপর হেলে পড়ল। পরমুহূর্তেই বিদ্যুৎপৃষ্ট মৃণালিনীর সর্বাঙ্গ আড়ষ্ট হয়ে গেল। নিদারুণ যন্ত্রণায় সে আর্তনাদ করে উঠল, মা গো! তার ফিটের ব্যামো ছিল। সবাই ভাবল মৃণালিনীর ফিট হয়েছে। পাশের সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু একটু পরেই সেই ভাব কেটে গেল তার। সে প্রকৃতিস্থ হয়ে ঘোমটা টানা বউয়ের দিকে সংশয় ও আতঙ্কের দৃষ্টিতে চাইল। নিবারণ বলল, কি হলো তোর মিনা, অমন করে নেতিয়ে পড়লি যে? মৃণালিনীর শরীর তখনও ঠকঠক করে কাঁপছিল। গলার স্বরও তার প্রভাব অতিক্রম করতে পারেনি। মৃদু স্বরে সে উত্তর দিল, বউয়ের ঘোমটাখানা ধরে যেই তুলতে যাব, অমনি একটা ঝাঁকুনি পেলাম সর্বাঙ্গে। কে যেন শিরাগুলো জোর করে টানা হ্যাচড়া করতে লাগলো। ভাবলুম বুঝি ফিট এলো, কিন্তু তা নয়। আমার মনে হয় বউ কিছু কারসাজি করেছে। নিবারণ ব্যঙ্গের সুরে বলল, তা মিছে নয়, শুনেছি কোবরেজের মেয়ে, টুকটাক হয়তো অনেক কিছুই জানে। কিন্তু তুই যে ভয়ে সরে এলি, ঘোমটাখানা খুলে দিলি নে। মৃণালিনী বলল, আবার? আমার দ্বারা হচ্ছে না দাদা, ইচ্ছে হয় তুমি নিজে খুলে দাও। নিবারণ স্বর তীক্ষ্ণ করে বলল, ঘোমটাখানা নিজেই খুলবে না আমাকেই খুলে দিতে হবে নিজের হাতে? বউ নির্বাক নিষ্প্রাণ প্রতিমার মতো নিশ্চল। শ্লেষের সুরে নিবারণের আবার প্রশ্ন, গোড়ায় তীর ছুঁড়ে তারপর হঠাৎ এমন বৈরাগ্য কেন শুনি? মৃণালিনীও এবার ঝংকার দিয়ে বলল, ঢং দেখে আর বাঁচি নে। দেওরকে দেখে যদি এতই লজ্জা, চোখের পর্দা তুলে অমন করে আগেই চেয়েছিলে কেন শুনি? ঘোমটার মধ্যে থেকে বউয়ের গলা এবার ঝংকার দিয়ে উঠল, কেন অমন করে চেয়েছিলুম তখন, তাই জানতে চান? বউয়ের কথায় সবারই মনে গভীর বিস্ময়, বিপুল কৌতূহল। বউ দৃঢ় স্বরে বলল, বাবা আমাকে দেখতে গিয়ে একটা চাবুক যৌতুক দিয়েছিলেন। কারো মুখে কথা নেই। বউয়ের কথা শুনতে সবাই উৎকর্ণ। বউ আবার বলল, বাবা বলেছিলেন তার বাড়িতে একটা বেয়াড়া গাধা আছে, তার দেওয়া চাবুক দিয়ে তাকে শায়েস্তা করতে হবে। সেই গাধাটাকে দেখবার জন্যই আমি অমন করে চেয়েছিলুম। বউয়ের মুখের কথা শুনে সকলেই একেবারে স্তব্ধ। ঘোমটার মধ্যে দিয়ে তরুণীরা নির্বাক বিস্ময়ে দেখছিল। নিবারণের সুন্দর মুখখানার ওপর কে যেন এক ঝলক কালি ঢেলে দিয়েছে।